আসসালামু আলাইকুম বাচ্চারা। তো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমরা ফাইন্যান্সের অধ্যায় 5 কমপ্লিট করব। তো আজকে আমরা ঝুঁকি এবং অনিশ্চয়তা সম্পর্কে শিখব। তো তোমরা একটু বই নিয়ে বসো, বই নিয়ে যে যে লাইনগুলো আমি দাগিয়ে দিব ওই লাইনগুলো অবশ্যই তোমরা বই দাগিয়ে ফেলবে, কারণ এই লাইনগুলো থেকে এমসিকিউ এবং তোমার সিকিউ এর জন্য তোমার কাজে লাগবে। তো প্রথমে আসি, বইয়ের ভাষায় যাওয়ার আগে ঝুঁকি এবং অনিশ্চয়তা কি সেটা আমরা একটা লাইনে একটা উদাহরণ দেওয়ার মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিই। তো ধরো, ঝুঁকি হচ্ছে যে বিষয়টা তোমার কন্ট্রোলে থাকবে বা যে বিষয়টা তোমার নিয়ন্ত্রণে থাকবে সেটাকে বলা হয় ঝুঁকি। ধরো, তোমার ফুটবল খেলার, তুমি একটা মাঠে ফুটবল খেলতে গিয়েছো বা তুমি কারোর সাথে যে কোনো একটা গেম খেলছো, তো ওই গেমে তোমার হারার এবং জেতার চান্স 50%, 50%, অর্থাৎ তুমি হারতেও পারো এবং জিততেও পারো। তো তোমার হারার পসিবিলিটিটা যদি তুমি কমাতে চাও, তাহলে তোমার অবশ্যই টিমে ভালো ভালো প্লেয়ার লাগবে। তোমার ভালো প্লেয়ার লাগবে, তারপর হচ্ছে তোমার ভালো স্কিল লাগবে অপোজিট টিমের থেকে। অপোজিট টিমের দুর্বলতাগুলো খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে তারপর তুমি তোমার ইনিশিয়েটিভগুলো নিবা। তো এই কাজটাকে বলা হয় তোমার ঝুঁকি এড়ানো। হ্যাঁ, তো ঝুঁকিও হচ্ছে সেটাই যেটা তোমার হাতে আছে, যেটা নিয়ন্ত্রণযোগ্য। আর অনিশ্চয়তা হচ্ছে সেটাই যেটা তোমাকেও এফেক্ট করবে এবং তোমার অপোজিশনকেও এফেক্ট করবে, অর্থাৎ তোমার তোমার টিমকে এফেক্ট করবে এবং তোমার অপোজিট টিমকে এফেক্ট করবে। অর্থাৎ তোমাদের মাঠে ধরো খেলা চলছে, হ্যাঁ, তোমাদের মাঠে তোমরা দুই টিম খেলছো একে অন্যের বিরুদ্ধে। তো হুট করে ঝড় আসলো, তো ঝড় কি না তুমি নিয়ন্ত্রণ করতে পারবা না তোমাদের বিপরীত টিম নিয়ন্ত্রণ করতে পারবে, পারবে কিনা? পারবে না। তো যে বিষয়টা নিয়ন্ত্রণযোগ্য তাকে বলা হয় ঝুঁকি, এবং যে বিষয়টা নিয়ন্ত্রণযোগ্য না তাকে বলা হয় অনিশ্চয়তা। এখন চলো দেখি বইয়ের ভাষায় কি বলা আছে। ঝুঁকি এবং অনিশ্চয়তায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিনিয়োগকারী পর্যন্ত সবাইকে লক্ষ্য অর্জনে বাধা দেয়। ঝুঁকি এবং অনিশ্চয়তা কি করে? তোমার লক্ষ্য অর্জনে বাধা দেয়। কিসে বাধা দেয়? লক্ষ্য অর্জনে বাধা দেয়। ব্যবসা প্রতিষ্ঠান এবং বিনিয়োগকারীদের যারা হচ্ছে ইনভেস্ট করে বিভিন্ন শেয়ার বা ডিবেঞ্চার, বিভিন্ন তোমার সিকিউরিটিজে ইনভেস্ট করে, ব্যবসা প্রতিষ্ঠান এবং বিনিয়োগকারীদের প্রত্যাশিত মানে যেটা তারা প্রত্যাশা করেছিল এবং প্রাপ্ত ফলাফলের মধ্যে যে গড়মিল বা পার্থক্য থাকে, তার থেকে তোমার ঝুঁকির সৃষ্টি হয়। তার মানে আমরা ঝুঁকি বলতে কি বুঝি? ঝুঁকি বলতে বুঝি যে প্রত্যাশিত ফলাফল থেকে প্রাপ্ত ফলাফলের যে পার্থক্যটা। সবাই একটু এক টানে লিখে ফেলো যে প্রত্যাশিত এবং প্রাপ্ত ফলাফলের পার্থক্য বা গড়মিলকে ঝুঁকি বলা হয়। প্রত্যাশিত এবং প্রাপ্ত ফলাফলের পার্থক্য বা গড়মিলকে ঝুঁকি বলা হয়। তো ঝুঁকি কাকে বলে এটা কিন্তু তোমার ক নম্বরের জন্য ইম্পর্টেন্ট এবং এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। ঝুঁকি কি? প্রত্যাশিত এবং প্রাপ্ত ফলাফলের মধ্যে গড়মিল বা বিচ্যুতি বা পার্থক্য। হ্যাঁ, আচ্ছা। তো ঝুঁকি কিসে ভূমিকা রাখে? ব্যবসা প্রতিষ্ঠান বা বিনিয়োগকারীদের সিদ্ধান্ত গ্রহণে এই ঝুঁকি ভূমিকা রাখে। তাই আমাদেরকে কি করতে হবে? ঝুঁকি চিহ্নিত করতে হবে এবং ঝুঁকি পরিমাপ করার প্রয়োজন আছে। তো এখন আমরা ঝুঁকি এবং অনিশ্চয়তা সম্পর্কে তোমার ইন ডিটেলস পড়বো। তো এখান থেকে জাস্ট একটা লাইন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ঝুঁকি কাকে বলে। হ্যাঁ, এখান থেকে তোমার একটা লাইনই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ঝুঁকি কাকে বলে। যে প্রত্যাশিত এবং প্রাপ্ত ফলাফলের পার্থক্যকেই, প্রত্যাশিত এবং প্রাপ্ত ফলাফলের পার্থক্যকেই তোমার কি বলে? ঝুঁকি বলে। এটা ক নম্বরের জন্য ইম্পর্টেন্ট। ঝুঁকি কাকে বলে এটা আসবে। এখন আসি, এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে রোহান নবম শ্রেণীর ছাত্র, সে জিপিএ 5 প্রত্যাশা করে। হ্যাঁ, তারপরে তিনি বছর জমি থেকে ভালো ফলন প্রত্যাশা করেন। রাশেদ একজন কৃষক। এভাবে নানা জনের নানা রকম প্রত্যাশা আছে। হ্যাঁ, তো রাশেদ সাহেবের জমি থেকে ভালো ফলন এবং সুমনের ভালো চাকরি পাওয়া, এগুলো সবকিছু অনিশ্চিত ব্যাপার। সে পাবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, এবং প্রতিটি বিষয় কিন্তু ভবিষ্যতের সাথে জড়িত, অর্থাৎ অনিশ্চয়তার বিষয়গুলো কিন্তু তোমার ভবিষ্যতের সাথে সম্পর্কিত বা জড়িত। ঠিক আছে? তো এখানে বলছে যে মানুষের ব্যক্তিগত জীবনে প্রতিনিয়ত বিভিন্ন অনিশ্চয়তা বিদ্যমান থাকে। কি বিদ্যমান থাকে? প্রতিনিয়ত বিভিন্ন অনিশ্চয়তা বিদ্যমান থাকে। এবং অনিশ্চয়তা বিষয়টা কিসের সাথে জড়িত? ভবিষ্যতের সাথে জড়িত। কিসের সাথে জড়িত? ভবিষ্যতের সাথে জড়িত। তো এরকম ব্যবসায়িক ক্ষেত্রে নানা রকম অনিশ্চয়তা থাকতে পারে, যেমন পণ্য আশানুরূপ বিক্রি হবে কিনা, প্রত্যাশিত মুনাফা অর্জন করতে পারবে কিনা, হ্যাঁ, প্রত্যাশিত মূল্যে কাঁচামাল ক্রয় করতে পারবে কিনা, বা র ম্যাটেরিয়াল যেটাকে আমরা বলি। তো এইগুলো হচ্ছে একজন বিনিয়োগকারী সিদ্ধান্ত নেয়। তো প্রত্যাশিত নগদ প্রবাহ পাবে কিনা, কোম্পানি লাভ করবে কিনা, এরকম নানা রকম অনিশ্চয়তার সম্মুখীন একটা কোম্পানি হতে পারে। আচ্ছা, তো
অনিশ্চয়তার কারণে অ্যাকচুয়ালি প্রভাবটা কি পড়ে? তো অনিশ্চয়তার কারণে ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন সিদ্ধান্তে প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফলের থেকে কম বা বেশি হয়। অনিশ্চয়তার প্রভাব কি? প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফল থেকে কম বা বেশি হবে। যেমন কোম্পানি আশা করছে 20%, কিন্তু প্রকৃত লাভ হলো 15%। 5% বিচ্যুতি ঝুঁকির উৎস। বিচ্যুতি মানে হচ্ছে পার্থক্য। বিচ্যুতি মানে কি? পার্থক্য। হ্যাঁ, এই যে পার্থক্য, 20% লাভ করবে প্রত্যাশা আর পাইছে কত? 15%। তো এই যে পার্থক্যটা, এটাকে আমরা বলি বিচ্যুতি বা গরমিল। বিচ্যুতির আর এক নাম কি? গরমিল। হ্যাঁ, তো এখানে তোমার এখন আমরা অনিশ্চয়তা দেখলাম। অনিশ্চয়তা থেকে ঝুঁকির কিভাবে সৃষ্টি হয় দেখো। এখানে বলছে বিনিয়োগকারী ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিটি সিদ্ধান্তের প্রত্যাশার থেকে প্রাপ্তির একটা ব্যবধান থাকে, অর্থাৎ পার্থক্য থাকে, এবং ব্যবধান হওয়ার সম্ভাবনা থেকে ঝুঁকি সৃষ্টি হয়। এই যে পার্থক্য হওয়ার সম্ভাবনা, এখান থেকেই ঝুঁকি সৃষ্টি হয়। তো আমরা ঝুঁকি চাইলে কি বিভিন্ন স্টেপের মাধ্যমে কমাতে পারি। আচ্ছা, তো এখানে আর একটা ঝুঁকির উদাহরণ দেওয়া আছে যে দুটি বিনিয়োগকারী প্রথম থেকে গত 3 বছরে 10% হারে মুনাফা পাওয়া হয়েছে। হ্যাঁ, আমরা গত 3 বছরে 5%, 10%, 15% মুনাফা পেয়েছি, কিন্তু এখানে দুটি বিনিয়োগ প্রতিটি অর্জিত মুনাফার গড় সমান বা 10%, অর্থাৎ 15, 10, 5 তিনটা যোগ করে 3 দিয়ে ভাগ করলে গড় করলে আমরা কি পাবো? 10% পাবো। কিন্তু প্রথম বিনিয়োগ ঝুঁকিমুক্ত এবং দ্বিতীয় বিনিয়োগ ঝুঁকিযুক্ত। কারণ কি? ঝুঁকির একটি ধারণা হলো আয়ের উত্থান পতন, অর্থাৎ বেশি আয় হওয়া ভালো না, বেশি ক্ষতি হওয়া ভালো না। বেশি উত্থান পতন হলে বেশি ঝুঁকি, এবং উত্থান পতন যদি না হয় তাহলে রিস্ক নাই। ঠিক আছে? তো এখানে বলছে যে ধরো দুইটা প্রকল্প আছে, দুইটা প্রজেক্ট আছে। একটা প্রজেক্ট থেকে আমি প্রতি মাসে 10% মুনাফা পাবো, আর একটা প্রজেক্ট থেকে কোনো মাসে 5% পাবো, কোনো মাসে 10% পাবো, কোনো মাসে 15% পাবো। তো এই দ্বিতীয় প্রজেক্টটা বেশি ঝুঁকিপূর্ণ, কারণ এখানে কোনো ইনকামের স্টেবিলিটি নেই। স্টেবিলিটি মানে হচ্ছে তোমার তোমার একটা ভারসাম্য থাকা বা ব্যালেন্স থাকে। এখানে কোনো ব্যালেন্স নাই। কোনো মাসে 5%, কোনো মাসে 15%। আবার এখানে প্রতি মাসে কিন্তু 10% করে। এটার একটা স্থিরতা আছে, এটার একটা ব্যালেন্স আছে। হ্যাঁ, তো এই ব্যালেন্সটা কিন্তু তোমার হচ্ছে ঝুঁকি মুক্ত, আর এটা হচ্ছে ঝুঁকি যুক্ত এই প্রজেক্টটা। ঠিক আছে? তারপরে এখানে বলছে যদিও অনিশ্চয়তা থেকে ঝুঁকি সৃষ্টি হয়, ঝুঁকি এবং অনিশ্চয়তার মধ্যে কিছু পার্থক্য আছে। এই যে দেখো, প্রথম পার্থক্য কি? সব অনিশ্চয়তা ঝুঁকি নয়। সব অনিশ্চয়তা ঝুঁকি নয়। তো অনিশ্চয়তা কাকে বলে? কোনো খারাপ ঘটনা ঘটার আশঙ্কাকে কি বলে? আচ্ছা, আমরা আগে অনিশ্চয়তার সংজ্ঞাটা পড়ি। আচ্ছা, এখানে বলছে খারাপ কোনো ঘটনার ঘটার আশঙ্কায় হচ্ছে ঝুঁকি, কিন্তু খারাপ কোনো ঘটনা ঘটার আশঙ্কা কেমন তা যদি জানা থাকে তবে সেই অনিশ্চয়তাকে ঝুঁকি বলা যায় না। এটা ঝুঁকি হবে না, এটা অনিশ্চয়তা হবে। খারাপ কোনো ঘটনা ঘটার আশঙ্কা হচ্ছে অনিশ্চয়তা। অনিশ্চয়তা। তবে কিন্তু খারাপ ঘটনা ঘটার আশঙ্কা কেমন তা যদি জানা থাকে, অর্থাৎ এটা যদি প্রেডিক্ট করা যায় বা তুমি নির্ণয় করতে পারো, তবে সেই অনিশ্চয়তাকে ঝুঁকি বলা যায় না। অন্যভাবে বলা যায় অনিশ্চয়তার যে অংশটুকু, এই যে অনিশ্চয়তার যে অংশটুকু পরিমাপ করা যায় তাকে ঝুঁকি বলা হয়। এটা ইম্পর্টেন্ট, মাথায় রাখবা। অনিশ্চয়তার পরিমাপযোগ্য, অর্থাৎ অনিশ্চয়তার যতটুকু আমি পরিমাপ করতে পারবো সেই অংশটাকে ঝুঁকি বলে, এবং বাকিটা অনিশ্চয়তা। যেমন একটা কোম্পানির প্রধান কর্মকর্তার মৃত্যু হতে পারে, এটা একটা অনিশ্চয়তা। হ্যাঁ, কিন্তু অনিশ্চয়তাকে পরিমাপ করা যায় না, মানে কখন মৃত্যু হবে, কি মৃত্যু হবে, এটা পরিমাপ করা যায় না। হ্যাঁ, তাই এটা ঝুঁকি না। সকল অনিশ্চয়তাকে ঝুঁকি বলা যায় না। ঝুঁকি কোনটা? ঝুঁকি হচ্ছে যেটা তুমি কন্ট্রোল করতে পারবা। ঠিক আছে? এখানে বলছে যে ঝুঁকি পরিমাপ করা যায় বলে বিভিন্ন কৌশল প্রয়োগ করে ঝুঁকির পরিমাণ কমানো যায়, অর্থাৎ ঝুঁকি নিয়ন্ত্রণযোগ্য। ঝুঁকিকে বিভিন্ন কৌশল প্রয়োগ করে তুমি নিয়ন্ত্রণ করতে পারবা, কিন্তু অনিশ্চয়তাকে বিভিন্ন কৌশল বা তুমি নিয়ন্ত্রণ করতে পারবা না। যেমন তুমি ভূমিকম্পকে নিয়ন্ত্রণ করতে পারবা না, এটা আল্লাহর হাতে। ঠিক আছে? তো কোম্পানি নিয়ন্ত্রণে নেই বলে এই অনিশ্চয়তাকে কোম্পানি পরিহার করতে পারে না। অর্থাৎ আগামী বছর কোম্পানি বিক্রয় কমে যাওয়ার আশঙ্কা একটা ঝুঁকি। আগামী বছর বিক্রয় কমে যাওয়ার আশঙ্কা একটা ঝুঁকি, কারণ এই আগামী বছর বিক্রয় কমে যাওয়ার আশঙ্কা আছে। এখন তুমি স্টেপস নিতে পারবা, তুমি বেশি করে কাঁচামাল কিনে রাখতে পারবা। হ্যাঁ, বেশি করে মজুত করে রাখতে পারবা। যখন বিক্রয় কমে যাবে তখন তুমি স্টক থেকে বিক্রি করবা। ঠিক আছে? এরকম স্টেপস যেটাতে তুমি নিতে পারবা, যেটার উপর তোমার নিয়ন্ত্রণ আছে, সেটা হচ্ছে ঝুঁকি। যেটার উপর তোমার নিয়ন্ত্রণ নেই সেটাকে বলা হয় অনিশ্চয়তা। হ্যাঁ, যা পরিমাপ করা যায় না, যে ক্ষতি বা ঝুঁকি বা পরিমাপ করা যায় না, তাই হচ্ছে অনিশ্চয়তা। আচ্ছা, আবার ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে ঝুঁকি হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি, আর একটা হচ্ছে আর্থিক ঝুঁকি। হ্যাঁ, ব্যবসায়িক ঝুঁকি এবং আর্থিক ঝুঁকি খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবা। ব্যবসায়িক ঝুঁকি কাকে বলে?
ব্যবসা প্রতিষ্ঠান চালানোর সময়, পরিচালনার সময় যে ধরনের ঝুঁকি সৃষ্টি হয় তাকে তোমার ব্যবসায়িক ঝুঁকি বলে। এই ঝুঁকিটা কোথা থেকে সৃষ্টি হয়? পরিচালনা খরচ পরিশোধের অক্ষমতা থেকে। পরিচালনা খরচ পরিশোধের অক্ষমতা থেকে, অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে বা একটা ব্যবসা প্রতিষ্ঠান তোমার চালিয়ে রাখতে গেলে প্রতি মাসে তোমার কিছু না কিছু খরচ হয়। যেমন তোমার কারখানা ভাড়া বা দোকান ভাড়া, তারপর হচ্ছে কর্মচারী বেতন, এগুলো কিন্তু প্রতি মাসের তোমার খরচ, বা তোমার পরিবারই বলো না কেন, একটা পরিবারের জন্য কিন্তু প্রতি মাসে কিছু খরচ আছে। তোমাদের শিক্ষার জন্য তোমার বাবা মারা ব্যয় করে, তোমাদের বস্ত্রের জন্য ব্যয় করে, তোমাদের কি বলে নানা রকম প্রয়োজনের জন্য ব্যয় করে। তো এই জিনিসগুলো কিন্তু একটা পারিবারিক ব্যয়। তেমনি ভাবে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার থেকে যে তোমার একটা ব্যয় কিন্তু সংগঠিত হয়, একটা নির্দিষ্ট পরিমাণের ব্যয় সংগঠিত হয়। তো বলছে পরিচালনা খরচ পরিশোধের অক্ষমতা থেকে। তো প্রতিষ্ঠান যদি আমি রেগুলার পরিচালনা না করতে পারি, সেটার অক্ষমতা থেকে যে ঝুঁকি সৃষ্টি হয় তাকে ব্যবসায়িক ঝুঁকি বলে। হ্যাঁ, কোনো কোম্পানি পরিচালনা ব্যয় মেটানোর সক্ষমতা নির্ভর করে বিক্রয় থেকে আয়ের স্থিতিশীলতা, অর্থাৎ সে তার প্রোডাক্টটা বিক্রি করে কতটুকু তোমার ব্যালেন্স করতে পারছে, অর্থাৎ প্রতিনিয়ত তার বিক্রি হচ্ছে কিনা। পরিচালনা খরচের মিশ্রণ, অর্থাৎ স্থায়ী এবং চলতি খরচ। তার খরচ যত কম হবে, বিক্রি যত বেশি হবে, তত একটা প্রতিষ্ঠান লাভ করতে পারবে, তত একটা প্রতিষ্ঠানের ব্যবসায়িক ঝুঁকি কম। ঠিক আছে, তো এখানে বলছে যে নির্ভর করে একটা প্রতিষ্ঠানের ব্যয় পরিশোধ ক্ষমতা নির্ভর করে আয় কতটুকু স্টেবল স্থিতিশীল এবং পরিচালনা খরচ কতটুকু কম, স্থায়ী এবং চলতি খরচ মিলে কম আছে। হ্যাঁ, বিক্রয় আয় যদি স্থিতিশীলতা না থাকে, বিক্রয় লব্ধ তো কোনো সময় আয় বেশি আবার কোনো সময় যদি কম হয়, তাহলে প্রতিষ্ঠানে পরিচালনা ব্যয় মেটাতে একটা অনিশ্চয়তা দেখা যায়। আবার পরিচালনা ব্যয় স্থায়ী খরচ যদি বেশি হয়, সেখান থেকেও ব্যবসায়িক ঝুঁকি সৃষ্টি হয়। একটা কোম্পানি সম্পূর্ণ অভ্যন্তরীণ উৎস থেকে সংগ্রহ করে থাকে, যদি কোম্পানি সম্পূর্ণ অভ্যন্তরীণ উৎস থেকে তহবিল সংগ্রহ করে থাকে এবং বহিস্থ কোনো অর্থায়ন না করে, বাইরে থেকে যদি ইনভেস্টমেন্ট না নেয়, তখন মুনাফা সংক্রান্ত অনিশ্চয়তাকে ব্যবসা ঝুঁকি বলে। অর্থাৎ আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছি, আমি অভ্যন্তরীণ উৎস থেকে তহবিল সংগ্রহ করছি। ধর আমার জমানো টাকা আমি আমার বিজনেসে দিছি, তো বিজনেসে দেওয়ার কারণে আমার বাইরে থেকে আমি কিন্তু লোন নিলাম না, তো এই তহবিলটা আমার কিন্তু ক্যাশ বার্ন হচ্ছে, আমার প্রতিনিয়ত খরচ হচ্ছে, তো বাইরে থেকে আমি কোনো নতুন ইনভেস্টমেন্ট আনছি না। তো এইটার থেকে যে ঝুঁকি সৃষ্টি হয় সেটা হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি। তো বলছে এর উৎস হিসাবে বিক্রয় মূল্য পরিবর্তন করলাম, বিক্রয় পরিমাণ পরিবর্তন করলাম, উৎপাদনের মূল্য পরিবর্তন হলো, অতিরিক্ত স্থায়ী খরচ হলো, এগুলো কারণে তোমার ব্যবসায়িক ঝুঁকি সৃষ্টি হয়। অর্থাৎ আমি তোমার দাম বাড়ায় দিলাম, দাম বাড়ায় দিলে তোমার সব লোক আগের মতো আর কিনবে না, দাম কমায় দিলে তারপরে লোক কিনবে। তো এটা হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি। ব্যবসায়িক ঝুঁকি মোটা দাগে কি, পরিচালনা খরচ পরিশোধের অক্ষমতা থেকে ব্যবসায়িক ঝুঁকি সৃষ্টি হয়, এবং অভ্যন্তরীণ উৎস থেকে তহবিল সংগ্রহ করলে ব্যবসায়িক ঝুঁকি সৃষ্টি হয়। তার মানে দুইটা আমরা পয়েন্ট আউট করলাম, একটা পরিচালনা খরচ আর একটা হচ্ছে অভ্যন্তরীণ উৎস। পরিচালনা খরচ আর একটা কি, অভ্যন্তরীণ উৎস। তারপরে হচ্ছে আর্থিক ঝুঁকি। ব্যবসায়িক ঝুঁকি যেমন অভ্যন্তরীণ উৎস থেকে সৃষ্টি হয়, আর্থিক ঝুঁকি হচ্ছে বহিস্থ উৎস থেকে, অর্থায়ন থেকে সৃষ্টি হয়। অর্থাৎ আমি যে ঋণের মাধ্যমে, এই যে প্রতিষ্ঠানে ঋণের মাধ্যমে সংগৃহীত তহবিল বেশি, তার আর্থিক ঝুঁকিও বেশি। আর্থিক ঝুঁকি কোথা থেকে সৃষ্টি হয়? বাইরে থেকে লোন নেওয়ার কারণে সৃষ্টি হয়, কারণ ঋণ মূলধনের জন্য সুদ প্রদান করা বাধ্যতামূলক। হ্যাঁ, অভ্যন্তরীণ উৎস থেকে তহবিল সংগ্রহ করলে কিন্তু মুনাফা বন্টন বাধ্যতামূলক নয়, অর্থাৎ মালিকরা মুনাফা না নিয়ে কর্মীদের বেতন দিতে পারে। হ্যাঁ, কিন্তু ঋণ মূলধন ব্যবহার করা হলে তোমার কিন্তু লাভজনক যদি নাও হয়, তাও কিন্তু তোমার ঋণ মাস পরিশোধ করতে হবে। তার ঋণদাতাও কিন্তু প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনের আশ্রয় নিতে পারে এবং প্রতিষ্ঠানটি বিলোপ সাধন হতে পারে। হ্যাঁ, ঋণ মূলধন ব্যবহার করলে সুদ এবং আসল দুইটাই পরিশোধের দায় সৃষ্টি হয়। অর্থাৎ একটা কোম্পানি যদি 15% রেটে 50 লক্ষ টাকার 5 বছর মেয়াদী বন্ড বিক্রয় করে, তাহলে প্রতি বছর 7,50,000 টাকা তাকে সুদ দিতে হবে এবং 5 বছর শেষে 50 লক্ষ টাকা পরিশোধের তার দায় সৃষ্টি হবে। হ্যাঁ, তো প্রাপ্ত নগদ প্রবাহ দিয়ে ঋণকৃত মূলধনের দায় পরিশোধ করে হচ্ছে একটা কোম্পানি। হ্যাঁ, আচ্ছা, তো বলছে বিনিয়োগকৃত অর্থ থেকে পর্যাপ্ত নগদ প্রবাহ যদি না পায়, দায় পরিশোধে তাহলে অক্ষমতা দেখা দিতে পারে, এবং দীর্ঘদিন ধরে যদি দায় পরিশোধ না করতে পারে, তাহলে একটা কোম্পানি দেউলিয়া হয়ে যেতে পারে। তাহলে দেউলিয়া ঝুঁকি কোন, দেউলিয়া হওয়ার সম্ভাবনা কোন ঝুঁকির মাধ্যমে সৃষ্টি হয়? আর্থিক ঝুঁকির মাধ্যমে সৃষ্টি হয়। দেউলিয়া হওয়ার সম্ভাবনা কোন ঝুঁকির মাধ্যমে সৃষ্টি হয়? আর্থিক ঝুঁকির মাধ্যমে সৃষ্টি হয়, এটা মাথায় রাখবা। আচ্ছা, এখন আসি বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে। বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে ঝুঁকি কত প্রকার? সুদের হারের ঝুঁকি আছে, তারল্য ঝুঁকি আছে, তারপর হচ্ছে আচ্ছা সুদের হারে ঝুঁকি আর তারল্য ঝুঁকি, এই দুইটাই মেইনলি
সুদের হারের ঝুঁকি আর তারল্য ঝুঁকি। তো সুদের হারের ঝুঁকিটা কি? সুদের হারের ঝুঁকি হচ্ছে বিনিয়োগকারী যখন বন্ড ডিবেঞ্চার কিনবে তখন তাদেরকে সুদের হারের ঝুঁকি মোকাবেলা করতে হয়। কারণ সুদের হার তো স্থির না, পরিবর্তনশীল, তাই না? তো কোনো সময় পার্সেন্টেজ বেশি আসবে, কোনো সময় পার্সেন্টেজ কম আসবে। তো এই যে ঝুঁকিটা, সেটা হচ্ছে সুদের হারের ঝুঁকি। অর্থাৎ একটা বিনিয়োগকারী যখন একটা শেয়ার কিনবে বা একটা বন্ড কিনবে বা একটা ডিবেঞ্চার কিনবে, তখন সে মুনাফা বেশিও পেতে পারে, কমও পেতে পারে। এই যে ঝুঁকিটা, এটাই হচ্ছে সুদের হারের ঝুঁকি। তো বলছে যে যেসব বিনিয়োগকারী বন্ড ডিবেঞ্চার ইত্যাদি ক্রয় করে তাদেরকে সুদের হারের ঝুঁকি মোকাবেলা করতে হয়। তো বাজারে সুদের হারের পরিবর্তনের সাথে সাথে তাদের বিনিয়োগের মূল্য ওঠানামা করে। যদি সুদের হার বাড়ে তাহলে হচ্ছে তোমার দাম কমবে, সুদের হার বাড়লে বিনিয়োগের বাজার মূল্য কমবে, আবার সুদের হার কমলে বিনিয়োগের বাজার মূল্য বাড়বে। সুদের হার পরিবর্তনের কারণে বিনিয়োগের মূল্যে হ্রাস বৃদ্ধির আশঙ্কাকে সুদের হারের ঝুঁকি বলে। এটা মাথায় রাখবা। অর্থাৎ সুদের হার যখন বাড়বে তখন এই বন্ডের মূল্য কমবে। বাজারে যদি সুদের হার বাড়ে তাহলে বন্ডের মূল্য কমবে, এবং সুদের হার কমলে বন্ডের মূল্য বাড়বে। অর্থাৎ এটার বিপরীত সম্পর্ক। হ্যাঁ, তোমার বাজার মূল্যের সাথে সুদের হারের বিপরীত সম্পর্ক, এটা একটু নোট করে নাও যে বাজার মূল্যের সাথে সুদের হারের বিপরীত সম্পর্ক। সুদের হারের বিপরীত সম্পর্ক। বাজার মূল্যের সাথে সুদের হারের বিপরীত সম্পর্ক। তারল্য ঝুঁকি কোনটা? যে তারা যে বিনিয়োগ করে, যে সিকিউরিটিজে বিনিয়োগ করে, এটা যখন তারা ভাঙাতে পারে না বা বিক্রি করতে পারে না, সেই ঝুঁকিটাই হচ্ছে তারল্য ঝুঁকি। এই যে বিনিয়োগকারীর অর্থ শেয়ার বন্ডে বিনিয়োগের পর যে কোনো সময় এসব বিনিয়োগ নগদায়নের প্রয়োজন হয়, অর্থাৎ ক্যাশ করা যেটাকে বলি। অর্থাৎ ধরো তুমি একটা কি বলে শেয়ার কিনলে, শেয়ারটা তুমি বিক্রি করতে পারছো না, তো ওই শেয়ারে তো তোমার কিনে কোনো লাভ হলো না। তো বলছে যে বিনিয়োগ নগদায়নের প্রয়োজন হয়। যেমন গোল্ড কেনার সাথে সাথে তুমি যেখানে যাও তুমি ক্যাশ করতে পারবা, নগদ অর্থে ওটা রূপান্তর করতে পারবা। তো বলছে এসব বিনিয়োগ নগদায়নের প্রয়োজন হয়। আশা করা হয় বিনিয়োগকারী এসব বিনিয়োগ যুক্তিসঙ্গত মূল্যে বিক্রয় করে নগদায়ন করতে পারবে। বিনিয়োগকারী এসব বিনিয়োগ যুক্তিসঙ্গত মূল্যে বিনিয়োগ করতে পারবে, কিন্তু কোনো কারণে বিনিয়োগকারী যদি সহজে এবং যুক্তিসঙ্গত মূল্যে বিক্রি করতে না পারে তখন তার তারল্য ঝুঁকি সৃষ্টি হয়। হ্যাঁ, তারল্য ঝুঁকি যে বাজারে বিনিয়োগ কেনা বেচা হয় সে বাজারের আকার এবং কাঠামোর উপর নির্ভর করে। হ্যাঁ, এক মালিকানা এবং অংশীদারি কারবারে তারল্য ঝুঁকি বেশি, কারণ এটা সহজে মানুষজন কিনতে চায় না। আর নগদ অর্থের প্রয়োজন হলে কারবারটির স্থাবর যে সম্পদগুলো আছে সেগুলো সহজে তুমি বিক্রয় করতে পারবা না, টাইম লাগে। হ্যাঁ, পক্ষান্তরে একজন বিনিয়োগকারী কোনো কোম্পানির শেয়ার কিনলে তাকে তারল্য ঝুঁকি নিয়ে তেমন চিন্তা করতে হয় না, কারণ বড় বড় রেপুটেটেড কোম্পানির শেয়ার সবাই কেনার জন্য বসে থাকে। হ্যাঁ, কারণ সে ইচ্ছা করলে যে কোনো সময় সেকেন্ডারি বা মূলধন বাজারে শেয়ার মার্কেটে গিয়ে তার শেয়ার বিক্রি করতে দিতে পারে। এটা ইম্পর্টেন্ট। কোথায় বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করে? সেকেন্ডারি বাজার বা মূলধন বাজার। বিনিয়োগকারীরা কোথায় শেয়ার বিক্রি করে? সেকেন্ডারি বাজার বা মূলধন বাজার। আচ্ছা, এখানে বলছে যে তোমার বিভিন্ন ব্যাংকিং কার্যক্রমে অংশগ্রহণ করে এবং বৈদেশিক বাণিজ্যে নিয়োজিত থাকে তাকে তারল্য ঝুঁকি নিয়ে চিন্তা করতে হয়। ঠিক আছে? আচ্ছা, তো এখানে বলছে যে ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে ঝুঁকির ভূমিকা আছে। কি কি ভূমিকা আছে? প্রথমত, কোন কোম্পানির সাফল্য নির্ভর করে সে কত ভালোভাবে ঝুঁকি নিয়ন্ত্রণ করতে পারছে তার উপর। অর্থাৎ পূর্বে বলা হয়েছে যে প্রত্যাশার বাইরে যদি কিছু ঘটে তখন তাকে আমরা ঝুঁকি বলতেছি। হ্যাঁ, তো প্রতিষ্ঠানে একটা যখন পরিকল্পনা প্রণয়ন করা হবে তখন পরিকল্পনা প্রণয়নের সময় আমি সিলেক্ট করব যে আমার ভবিষ্যতে সম্ভাব্য কি কি ঝুঁকি আমার মানে গ্রহণ করতে হতে পারে বা কি কি ঝুঁকি আমি ফেস করতে পারি। তো এই অনুযায়ী যদি ব্যবস্থা গ্রহণ করে তাহলে আমি কিন্তু অপ্রত্যাশিত ক্ষতি থেকে বাঁচতে পারি। যেমন একটা উদাহরণ দেওয়া আছে যে একটা কোম্পানি যদি নদীপথে কাঁচামাল আনার সুবিধার কথা চিন্তা করে নদীর ধারে কারখানা স্থাপন করে, কিন্তু 2-1 বছর পরে দেখা যাচ্ছে নদী ভাঙ্গনের ফলে কারখানাটা বিলীন হয়ে গেছে। তো এই জিনিসটা কোম্পানি আগে প্ল্যান করার সময় চিন্তা করেনি, ফলে কোম্পানিটি সাফল্য অর্জন সম্ভব হবে না। কিন্তু প্রতিষ্ঠানটি যদি এই সম্ভাবনার কথা আগে থেকেই বিবেচনা করতো এই ঝুঁকিটা কিন্তু তাহলে এড়ানো যেত। ঠিক আছে? তারপরে ঝুঁকি কেন গুরুত্বপূর্ণ? প্রতিষ্ঠানের মুনাফা অর্জন নির্ভর করে পণ্যের বাজার চাহিদার উপর। একটা প্রতিষ্ঠান কতটুকু মুনাফা অর্জন করবে সেটা নির্ভর করে ওই পণ্যটার চাহিদা কেমন বাজারে। হ্যাঁ, চাহিদা যদি বেশি হয় তাহলে তার মুনাফাও বেশি হবে।
ফলে ব্যবসা শুরু করার আগে প্রতিটি প্রতিষ্ঠানের উচিত কি বাজার চাহিদা যাচাই করা। কি যাচাই করা? বাজার চাহিদা, অর্থাৎ মার্কেট ডিমান্ড যাচাই করা। তো প্রকৃত চাহিদা সবসময় অনুমেয় চাহিদা থেকে কম বা বেশি হতে পারে। হ্যাঁ, কোনো কারণে প্রকৃত বিক্রয় অনুমেয় বিক্রয় থেকে খুব কম হলে পর্যাপ্ত মুনাফা সম্ভব হয় না। যেমন একটা কোম্পানি বর্ষাকালে অতি বৃষ্টিপাত আশা করে ছাতা প্রস্তুতকারী কোম্পানি অধিক ছাতা প্রস্তুত করে, কিন্তু পরবর্তীতে বর্ষাকালে যখন কম বৃষ্টিপাত হয় তখন কিন্তু তার অবিক্রিত পণ্যটা অবিক্রিত থেকে যায়। ফলে প্রতিষ্ঠানটির পক্ষে কিন্তু আর মুনাফা অর্জন করা সম্ভব হবে না। এই অবস্থায় ছাতার সাথে অন্য কিছু পণ্য যদি কোম্পানি তৈরি করতো তাহলে ছাতা বিক্রি না হলেও অন্য প্রোডাক্ট ঠিকই বিক্রি হতে থাকতো। ঠিক আছে, তো এইটাই হচ্ছে ঝুঁকির তাৎপর্য বা ঝুঁকি এই জন্য ইম্পর্টেন্ট। এখন আসি ঝুঁকি মুক্ত আয় এবং ঝুঁকিবিহীন আয়। হ্যাঁ, কিছু কিছু আয় আছে যেটা ঝুঁকি মুক্ত, আর একটা হচ্ছে তোমার ঝুঁকিবিহীন। সকল আয় ঝুঁকি বহুল নয়, কিছু আয় আছে যা ঝুঁকি মুক্ত আয় হিসেবে গণ্য হয়। যেমন অর্থাৎ এই আয়ে সবসময় কি হয়, প্রকৃত আয় এবং প্রত্যাশিত আয়ের সমান হয়। ঝুঁকি মুক্ত আয় কি হয়, প্রকৃত আয় এবং প্রত্যাশিত আয় সবসময় সমান হয়। যেমন ব্যাংকে যদি তুমি রাখো, তোমার যে কোনো সঞ্চয়পত্র রাখো, তাহলে তারা তোমাকে ইন্টারেস্ট সবসময় সমান রেটে দিবে। এটা হচ্ছে তোমার ঝুঁকিমুক্ত আয়ের একটা উদাহরণ। হ্যাঁ, এই যে এটা একটা ঝুঁকিমুক্ত আয়ের উদাহরণ। কিন্তু বলছে দেশের সরকার কর্তৃক ইস্যুকৃত ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড থেকে প্রাপ্ত আয় ঝুঁকিমুক্ত আয় হিসেবে গণ্য করা হয়। সরকার কর্তৃক ইস্যু হয় বলে এসব বিনিয়োগকে ঝুঁকিমুক্ত বিনিয়োগ হিসেবে গণ্য করা হয়। সরকার কর্তৃক ইস্যুকৃত বলে এসব বিনিয়োগকে কি বলা হয়, ঝুঁকিমুক্ত বিনিয়োগ হিসেবে গণ্য করা হয়। প্রত্যাশিত আয় থেকে প্রকৃত আয়ের ব্যবধানের সম্ভাবনাই হচ্ছে ঝুঁকি। এটা আসবে, মাথায় রাখবা। সাধারণ আয়ের একটা অংশ থাকে ঝুঁকিমুক্ত আর একটা অংশ থাকে ঝুঁকিযুক্ত। হ্যাঁ, যেটার সাথে ঝুঁকি জড়িত থাকে সেসব আয়কে বলা হয় ঝুঁকিবহুল আয়। যেটার সাথে ঝুঁকি জড়িত থাকে না তাকে বলা হয় ঝুঁকিমুক্ত আয়। ঠিক আছে, তো এই হচ্ছে ঝুঁকিবহুল আয় আর ঝুঁকিমুক্ত আয়। তো এখানে বলা আছে যে ব্যবসা প্রতিষ্ঠান সফলভাবে পরিচালনার জন্য ঝুঁকি পরিমাপ করা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। তো এই ঝুঁকি পরিমাপ করার জন্য একটা পদ্ধতি আছে। হ্যাঁ, ঝুঁকি পরিমাপের বিভিন্ন পদ্ধতি আছে, প্রয়োজন বা অবস্থা ভেদে বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করা। এখন থেকে আমরা ম্যাথ পার্টে যাব। হ্যাঁ, ঝুঁকি পরিমাপের জন্য আমরা যে পদ্ধতিটা ইউজ করব সেটা হচ্ছে আদর্শ বিচ্যুতি। আদর্শ বিচ্যুতি কাকে বলে? আদর্শ বিচ্যুতি বা কাকে বলে? আদর্শ বিচ্যুতি ব্যবহার করে অতীতে অর্জিত আয়ের বিচ্যুতি বা পার্থক্য, বিচ্যুতি মানে পার্থক্য, অতীতে অর্জিত আয়ের পার্থক্য থেকে ঝুঁকি পরিমাপ করা হয়। অর্থাৎ অতীতে আমার কতটুকু আয় অর্জিত হয়েছিল সেটার গ্যাপ কতটুকু বা পার্থক্য কতটুকু, এটা থেকে আমরা ঝুঁকি পরিমাপ করি। তেমনি ভবিষ্যতে প্রত্যাশিত আয় ঝুঁকিও পরিমাপ করা হয়। এটি একটি পারিসংখ্যানিক পদ্ধতি, এটা ইম্পর্টেন্ট, এটা এমসিকিউতে আসবে। আদর্শ বিচ্যুতি একটা কি ধরনের পদ্ধতি? একটা পরিসংখ্যানিক পদ্ধতি। আদর্শ বিচ্যুতির সূত্রটা মাথায় রাখবা, আয় থেকে গড় হার মাইনাস করে সেটার স্কোয়ার করে ডিভাইডেড বাই n-1, এটা মুখস্থ রাখতে হবে। সামেশন অফ আয় হার মাইনাস গড় হার, তারপর হচ্ছে স্কোয়ার ডিভাইডেড বাই n-1 টু দি পাওয়ার রুট। তো আয় থেকে গড় হার বাদ দিতে হবে কোন আয় হার? অতীত অর্জিত আয় হার থেকে গড় আয় হারের পার্থক্যের বর্গের সমষ্টি। অতীত অর্জিত আয় হার থেকে গড় আয় হারের পার্থক্যের বর্গের সমষ্টি। আর n হচ্ছে বছর সংখ্যা। এটা মাথায় রাখো, এটা হচ্ছে তোমাদের একদম মুখস্থ করতে হবে। আদর্শ বিচ্যুতি সমান সমান আয় হার মাইনাস গড় হার টু দি স্কোয়ার সামেশন অফ আয় হার মাইনাস গড় হার স্কোয়ার ডিভাইডেড বাই n-1 রুট ওভার। দেখো এখন আমরা একটা ম্যাথ করব। তোমার কোশ্চেনে কিন্তু দেওয়া থাকবে এতটুক পার্ট। হ্যাঁ, এখানে বলছে যে আয় ও ঝুঁকি গণনা করো। কোশ্চেনে দেওয়া থাকবে এতটুকু পার্ট, বছর এবং আয় এতটুকু দেওয়া থাকবে, বাকিটা তোমার বের করতে হবে ম্যাথ থেকে। হ্যাঁ, তো তোমার আগে বের করতে হবে গড়। তো আয়ের গড় কত, কয় বছর আছে? 1 2 3 4 5টা গড়। হ্যাঁ, তো সব কিছু তোমার যোগ দিতে হবে, যোগ দিয়ে 5 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, 5 দিয়ে ভাগ করতে হবে। তো এটা যোগ দাও, যোগ দিয়ে কত হয়? যোগফল হচ্ছে 65%। এটাকে কত দিয়ে ভাগ দিবা? 5 দিয়ে ভাগ দিবা। 5 দিয়ে ভাগ দিলে কত হয়? 13%। তো এখানে কত 65%? 30 আর 10 40 45, তারপরে হচ্ছে 30 40 45 50 60 70 মাইনাস 5 65। তো 65কে 5 দিয়ে ভাগ দিলে 13% হচ্ছে। তো আমার গড় আয় হার 13%। তো আমার সূত্র কি ছিল? সূত্র ছিল যে আয় মাইনাস গড় হার ব্র্যাকেট স্কোয়ার। তো আয় মাইনাস গড় হার আগে বের করো, স্কোয়ার আমরা পরে দিব। গড় থেকে ব্যবধান, আয় মাইনাস গড় কত হয়? তো গড় আমরা কত পেলাম? 13%।
তো 20 থেকে 13 বাদ দিলে কত থাকে 7, 5 থেকে 13 বাদ দিলে -8 থাকে, -5 থেকে -13 বাদ দিলে -18 থাকে, 15 থেকে 13 বাদ দিলে 2, 30 থেকে 13 বাদ দিলে 17। তো এখন আমার কি করতে হবে, গড় আই মাইনাস গড় আমরা বের করলাম, এরপরে ব্যবধানের বর্গ বের করা লাগবে। তো 7 7 49, 8 8 64, মাইনাসটা মানে গুণ করলে, দুইবার গুণ করলে প্লাস হয়ে যাবে, 18 18 324, 2 2 4, 17 17 289। ঠিক আছে, তো ব্যবধানের বর্গ আমরা করলাম। এরপরে তোমার ব্যবধানের বর্গের যোগফল নির্ণয় করতে হবে। এই যে ব্যবধানের বর্গ যত যোগফল হয়েছে 730 হয়েছে। হ্যাঁ, তারপরে আমাদের যে সূত্র ছিল যে n-1 ডিভাইডেড বাই n-1। তো n এর মান কত ছিল, n এর মান ছিল হচ্ছে কত বছর, 5 বছর, 1 2 3 4 5, n এর মান 5, 5 - 1 কত 4, তো 730 ভাগ 4, 730 ভাগ 4 দাও, দেখবে 182.5 আসে। 730 ভাগ 4 দাও, দেখবে 182.5 আসে। এটার আবার রুট করবা, রুট দিলে যা আসবে সেটা হচ্ছে আদর্শ বিচ্যুতি 13.5%। এখন এখান থেকে আমরা কিভাবে ডিসাইড করব, এখানে বলছে যে 5 দিয়ে ভাগ করলে আমরা গড় আয় কত পাচ্ছি, 13%। হ্যাঁ, তো 13% আমরা গড় আয় বের, এখানে কিভাবে বের করছে সবকিছু বলা আছে। তো আমাদের হচ্ছে ঝুঁকির পরিমাণ হচ্ছে 13.5%। এখন ঝুঁকি ব্যবহার করে আমরা ভবিষ্যতে সিদ্ধান্ত নিতে পারবো। হ্যাঁ, যদি এর বিকল্প প্রকল্পে আমরা 13% আয় পাই এবং 15% আদর্শ ঝুঁকি পাই, তবে যেটা থেকে আমাদের প্রথম প্রকল্প বেশি গ্রহণযোগ্য, কারণ একই আয়ে কম ঝুঁকি বেশি গ্রহণযোগ্য। এখানে আমার গড় আয় কত ছিল 13%। হ্যাঁ, আর আমার ঝুঁকি কত 13.5%, ঝুঁকি হচ্ছে আমার 13.5%। তো আর একটা প্রকল্পে হচ্ছে তোমার আয় হচ্ছে 13% কিন্তু ঝুঁকি বেশি। তো আয় একই আয়ে ধরো এখানে আমি 13% পাচ্ছি, এখানে 13% পাচ্ছি, যেখানে আমার ঝুঁকি কম সেটা আমরা গ্রহণ করব। সেটাই বলছে যে একই আয়ে কম ঝুঁকি বেশি গ্রহণযোগ্য, একই আয়ে কম ঝুঁকি বেশি গ্রহণযোগ্য। আবার একই ঝুঁকিতে বেশি আয় বেশি গ্রহণযোগ্য, এটা লিখে রাখো। একই আয়ে যেমন কম ঝুঁকি বেশি গ্রহণযোগ্য, তেমনি ভাবে একই ঝুঁকিতে বেশি আয় গ্রহণযোগ্য, বেশি আয় গ্রহণযোগ্য। ঠিক আছে, আবার অন্য একটি বিকল্প, যদি ঝুঁকি সমান হয় কিন্তু লাভের গড় হার কম হয়, সেটা থেকে আমাদের মূল প্রকল্প বেশি গ্রহণযোগ্য। কারণ সমান ঝুঁকিতে, এই যে সেম কথাটাই বললাম, সমান ঝুঁকিতে অধিক লাভ বেশি গ্রহণযোগ্য। ঝুঁকি সমান থাকলে লাভ প্রায়োরিটি পাবে, আর যদি আয় সমান থাকে তাহলে ঝুঁকি প্রায়োরিটি পাবে। তো এখন আমরা ঢাকা বোর্ডের একটা কোশ্চেন সলভ করব। তো ঝুঁকি কি, আর্থিক ঝুঁকি কিভাবে পরিহার করা যায় এটা সম্পর্কে আমরা অলরেডি জেনে এসেছি। ঝুঁকি হচ্ছে কি, প্রত্যাশিত ফলাফল থেকে প্রাপ্ত ফলাফলের গড়মিল বা বিচ্যুতিকেই আমরা ঝুঁকি বলে থাকি। আর্থিক ঝুঁকি কিভাবে পরিহার করা যায়, আর্থিক ঝুঁকি হচ্ছে কি তোমার বহিস্থ তহবিলের মাধ্যমে, সংগ্রহের মাধ্যমে সৃষ্টি হয়। তো তুমি যদি বহিস্থ তহবিলের বিপরীতে তুমি যদি অভ্যন্তরীণ তহবিল থেকে সোর্স করো, তাহলে তুমি আর্থিক ঝুঁকি পরিহার করতে পারবে। ঠিক আছে, তো আদর্শ বিচ্যুতি ব্যবহার করে প্রকল্প 1 এর ঝুঁকি পরিমাপ করো। তো আদর্শ বিচ্যুতি ব্যবহার করে প্রকল্প 1 এর যা ঝুঁকি পরিমাপ করতে বলছে। তো আদর্শ বিচ্যুতি আমার জাস্ট বছর আয়, আচ্ছা তো আমরা এটা কত সমাধান করলাম। তো আমরা এটা সমাধান করি, কয়টা বছর আছে, 1 2 3 4টা বছর, তাই তো। তো আমরা সমাধানে চলে যাই। সমাধানে চলে যাই আমরা। ওকে, তো এখানে কি দেওয়া আছে, তোমার বছর দেওয়া আছে, এখানে এখানে আয় দেওয়া আছে, তাই তো, আয়। আচ্ছা, এখানে আমরা এর মধ্যে করে ফেলি, এত জায়গা নেওয়ার দরকার নাই। বছর, বছর এখানে, হ্যাঁ, আয়, তারপরে আয় মাইনাস গড় হার,
আয় মাইনাস গড়, তারপরে গড় থেকে ব্যবধান, এই যে চারটা আমি দিয়ে দিলাম। আমার কত ছিল? আমার ছিল কোয়েশ্চেনে 2019-এ 20, 2019 থেকে 22। আচ্ছা, এটাকে লিখে ফেলি। 2019 থেকে 22, 2019 থেকে 22, 2019, 2020, 2021, 2022, 2019 থেকে 2022। ওকে, আচ্ছা। তারপরে প্রকল্প একে কি কি ছিল? 20 - 4 17 15, 20 - 4 17 15, তাই তো? 20 - 4 17 15, 20 - 4 17 15। তো আমরা কি করব? প্রথমে যোগফল বের করব। যোগফল কত? 20 আর 15। আচ্ছা, আমি একটু ক্যালকুলেটর নিই। 20 যোগ 17 যোগ 15 মাইনাস 4 কত হয়? 48। টোটাল যোগফল 48। তো আমার গড় কত? 48/5 সমান সমান আমার গড় কত? 48/5, গড় হচ্ছে 9.6। টোটাল যোগফল 48 আর গড় হচ্ছে যোগফল। আচ্ছা, আবার একটু যোগ করি। 20 যোগ 17 যোগ 15 52 মাইনাস 4, হ্যাঁ, যোগফল 48। যোগফল 48 আর গড় কত হবে? 1 2 3 4, আমরা 5 দিয়ে ভাগ দিছিলাম, 5 হবে না, 4 হবে। 48/4 12, তো গড় হচ্ছে 12%। হ্যাঁ, এখন আয় থেকে গড়টা মাইনাস দিব। 20 থেকে 12 গেলে কত থাকে? 8। -4 থেকে -4 থেকে 12 বাদ দিলে কত থাকে? -16। হ্যাঁ, 17 থেকে 12 গেলে 5 থাকে, 15 থেকে 12 গেলে 3 থাকে। ওকে, তো গড় থেকে ব্যবধান কত? 8 8 64, 16 16 কত? মাইনাসটা প্লাস হয়ে যাবে, 256। 256, 5 5 25 আর 3 3 9। হ্যাঁ, তো এটা তোমার যোগ করতে হবে। যোগফল কত? যোগফল 64 যোগ 256 যোগ 25 যোগ 9, 354 হচ্ছে যোগফল। হ্যাঁ, 354 যোগফল। তো 354কে n-1 দিয়ে ভাগ দিতে হবে। তো এটা যদি আমরা n-1 দিয়ে ভাগ দিই, 354 ভাগ n কত? 4 বছর, তাই তো? 4 - 1, তাহলে এটা দিয়ে কত আসে দেখি? 354 ভাগ 4 - 1 কত আসে? 118। 118, তাই তো? যে 118 রুটই হচ্ছে আমার আদর্শ বিচ্যুতি। আদর্শ বিচ্যুতি সমান সমান আদর্শ বিচ্যুতি সমান সমান রুট 118। তো রুট 118 দিলে কত আসে? রুট 118 10.86। 10.86% হচ্ছে আমার আদর্শ বিচ্যুতি। আমার গড় আয়ের হার কত ছিল? 12%। আয় বেশি, অর্থাৎ আমার আয় ঝুঁকির থেকে বেশি। ঝুঁকি হচ্ছে 10.86% এবং গড় আয় হার হচ্ছে 12%। তার মানে আমার কম ঝুঁকিতে অধিক লাভ। গড় আয় হার হচ্ছে 12% আর ঝুঁকি হচ্ছে 10.86%। এই সেম পদ্ধতি ইউজ করে তুমি হচ্ছে ঘ নাম্বারেও এই প্রকল্প যে খটা আছে, হ্যাঁ, প্রকল্প 2 আছে, সেম পদ্ধতি ইউজ করে প্রকল্প 2টা করে ফেলবা। তারপরে দেখবা যে গড় আয় কোনটার বেশি, গড় আয় কোনটার বেশি দেখবা এবং ঝুঁকি কোনটার কম সেটা দেখবা।
ঝুঁকি কম। গড় আয় বেশি কোনটার এবং ঝুঁকি কম কোনটার? হ্যাঁ, যেটার ঝুঁকি কম হবে আয় বেশি হবে সেই প্রকল্পটাই আমাদের জন্য অধিক গ্রহণযোগ্য। তো ঘ নাম্বারটা তোমাদের এইচডব্লিউ থাকলো। হ্যাঁ, ঘ নাম্বারটা তোমরা এইচডব্লিউ করে রাখবা। তো এই ছিল আমাদের সিকিউ প্র্যাকটিস। এখন আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করে ফেলবো। তো আমরা চলো ডিরেক্ট এমসিকিউ প্র্যাকটিসে চলে যাই। তো এটা একদম মুখস্থ করবা আমার সাথে সাথে। চলো, ঝুঁকি যদি বেশি হয়, ঝুঁকি যদি বেশি হয় তাহলে মুনাফাও বেশি হবে। যত বেশি ঝুঁকি তত বেশি মুনাফা। হ্যাঁ, তো জনাব রাফির প্রত্যাশিত আয় এত আর প্রাপ্ত প্রকৃত আয় এত, তো এই দুইটার পার্থক্যকে কি বলা হয়? পার্থক্যকে বলা হয় ঝুঁকি, যেটা আমরা অলরেডি পড়ছি। আয়ের উত্থান পতন বেশি হলে কোনটি বৃদ্ধি পায়? আয়ের উত্থান পতন যদি বেশি হয় তাহলে ঝুঁকি বৃদ্ধি পায়। অনিশ্চয়তা থেকে ব্যবসার কোনটি সৃষ্টি হয়? অনিশ্চয়তা থেকে ব্যবসার ঝুঁকি সৃষ্টি হয়। কোম্পানি আশা করছে আগামী 20% নিট মুনাফা লাভ করবে, কিন্তু প্রকৃতপক্ষে লাভ হলো 15%, অর্থাৎ প্রত্যাশিত থেকে প্রাপ্ত কম। তো এই যে 5%, এই 5%টা হচ্ছে বিচ্যুতি ঝুঁকির উৎস। বিচ্যুতি মানে কি? পার্থক্য। হ্যাঁ, বিচ্যুতি ঝুঁকির উৎস, অর্থাৎ 5% পার্থক্য ঝুঁকির উৎস। তারপরে প্রত্যাশিত আয় প্রকৃত আয়ের বিচ্যুতি থেকে কি পরিমাপ করা হয়? ঝুঁকি পরিমাপ করা হয়। বিচ্যুতি থেকে কি সৃষ্টি হয়? বিচ্যুতি থেকে ঝুঁকি সৃষ্টি হয়। বিচ্যুতি মানে পার্থক্য। অতীতের অর্জিত আয়ের বিচ্যুতি থেকে কি পরিমাপ করা হয়? অতীতে অর্জিত আয়ের বিচ্যুতি থেকে তোমার ঝুঁকি পরিমাপ করা হয়। পরিচালন ব্যয় স্থায়ী খরচ বেশি হলে নিচে কোনটি সৃষ্টি হয়? স্থায়ী পরিচালন ব্যয় থেকে যে ঝুঁকি সৃষ্টি হয় এটাকে আমরা ব্যবসায়িক ঝুঁকি বলি। পরিচালন ব্যয় থেকে যে ঝুঁকি সৃষ্টি হয় তাকে আমরা কি বলি? ব্যবসায়িক ঝুঁকি বলি। আচ্ছা আচ্ছা, তো এখানে তোমার একটা ম্যাথ আছে যে 15% নিট মুনাফা করবেন আশা করছেন, কিন্তু হয়েছে 10%। তো মোহনের ঝুঁকির পরিমাণ কত? তো 15 থেকে 10 বাদ দিলে যত থাকবে তত হচ্ছে ঝুঁকির পরিমাণ 5%। হ্যাঁ, ঝুঁকি কিভাবে বের করব? প্রত্যাশিত এবং প্রাপ্তর পার্থক্যটাই হচ্ছে ঝুঁকি। জনাব মোহনের প্রকৃত লাভের পরিমাণ কত? এখানে বলছে প্রকৃত লাভের পরিমাণ কত। তো তার বিনিয়োগকৃত মূলধন হচ্ছে 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা, তো পাইছে কত? 10%। তো 10% প্রকৃত লাভ। তো 2 লাখের 10% যত হবে? 20,000 টাকা। 20,000 টাকা হচ্ছে তার প্রকৃত লাভ। অনিশ্চয়তার যে অংশটুকু পরিমাপ করা যায় তাকে ঝুঁকি বলা হয়। প্রত্যাশিত ও প্রাপ্তি ব্যবধান হওয়ার সম্ভাবনাকে ঝুঁকি বলে। তারপরে কৌশল প্রয়োগ করে কোনটি এড়ানো যায় না? অনিশ্চয়তাকে কৌশল প্রয়োগ করে এড়ানো যায় না। অলরেডি কিন্তু আমরা পড়েছি। আগামী বছর কোম্পানি বিক্রয় কমে যাওয়ার আশঙ্কায় ঝুঁকি কিভাবে কমানো যায়? ঝুঁকি কমানো যায় অগ্রিম বিক্রি করে। অগ্রিম বিক্রি করে ঝুঁকি কিন্তু কমানো যায়। হ্যাঁ, ঝুঁকি অনিশ্চয়তার ক্ষেত্রে কি প্রযোজ্য? অনিশ্চয়তা থেকে ঝুঁকি সৃষ্টি হয়, সত্য। সব অনিশ্চয়তা ঝুঁকি নয়, এটাও সত্য। পরিমাপযোগ্য অনিশ্চয়তা হচ্ছে ঝুঁকি, এটাও সত্য। তো এটার অ্যান্সার হবে তিনটাই। আচ্ছা, ঝুঁকি অনিশ্চয়তার পার্থক্যের জায়গা কোনটা? ঝুঁকি এবং অনিশ্চয়তার পার্থক্যের জায়গা হচ্ছে নিয়ন্ত্রণযোগ্যতা, তারপর হচ্ছে পরিমাপযোগ্যতা। হ্যাঁ, এই দুইটা হচ্ছে এটার পার্থক্যের জায়গা। নিয়ন্ত্রণযোগ্যতা আর পরিমাপযোগ্যতা, দুইটা পরিমাপ করা যাবে এবং নিয়ন্ত্রণ করা যাবে। তো এই ছিল তোমাদের আজকের ক্লাস এবং এমসিকিউ প্র্যাকটিস। তো তোমরা যে সৃজনশীলটা আমি করে দিলাম ওটা এইচডব্লিউটা অবশ্যই করে রাখবে, এইভাবে বোর্ড প্রশ্নগুলো সলভ করে ফেলবে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।